নমস্কার বন্ধু, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। দিনের দ্বিতীয় ভাগে আর একটা ব্লগ আজকে শুরু করেছি। প্রথম ভাগে তো আপনারা ব্লগ নিশ্চয়ই আগের দিন দেখেছেন। কারি পাতার গাছে যে এত সুন্দর ফল হয় এর আগে একটু দূর থেকে দেখেছিলাম, এইবার কাছ থেকে দেখার সৌভাগ্য হচ্ছে। আজকে আমি এই জায়গাটা তো পরিষ্কার করছি। আমি মাঝখানে দিনহাটায় যখন গিয়েছিলাম, আমি পই পই করে আলপনাদিকে বলে গিয়েছিলাম যে মামুনি যখন আসবে মামুনিকে বলবে এই চাদরগুলো কেচে দিতে। এসে বুঝলাম কাঁচা হয়েছে, সার্ফটা একটু বেশিই হয়েছে, এবং সার্ফটা যে ভালো করে ধোয়া হয়নি সেটাও মনে হচ্ছে এবার হয়েছে। যাই হোক, এর পরের সপ্তাহে এই চাদরটা বদলে দিয়ে নতুন আর একটা কিছু পেতে দেবো। আপাতত এখানে যখন আমি বসেছিলাম, বসে আমি খানিকক্ষণ সময়ের জন্য ভুলে গেছিলাম যে ক্যামেরাটা আমি এক জায়গায় সেট করে রেখেছি। বসে বসে 7-5 কত রকমের চিন্তাভাবনা চলছে। কী যে চলছে সেটা এই মুহূর্তে আমি ভয়েস দিতে গিয়ে মনে করতে পারছি না। আসলে চিন্তা তো একরকম হয় না, একসঙ্গে একটা নিয়ে ভাবতে বসি, তারপর মাথার পরে আরও অনেকগুলো চিন্তা পরের পর চলে আসে। কাজেই ভাবলে এরকম গুছিয়ে বলাও মুশকিল হয়ে যাবে হয়তোবা। তো এলাম, যখন মনে পড়লো যে ক্যামেরাটা এখানে রাখা আছে, তো তারপর নিতে গিয়ে দেখছি ও মা, এই এত সুন্দর গাছটাতে অনেকগুলো এরকম বীজ হয়ে গেছে অপরাজিতার। এই কড়াইশুঁটি বীজগুলো যত হয়ে যাবে তত না গাছের ফুল দেওয়ার ক্ষমতাটা একটু একটু করে কমে যাবে। হ্যাঁ, এটা প্রচণ্ড ভালো একটা জাতের অপরাজিতা, প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। সব অপরাজিতায় কিন্তু সমান ফুল হয় না। প্রত্যেকটা মানুষের মধ্যে যেরকম ভাগ রয়েছে তেমন প্রত্যেকটা গাছের মধ্যেও সেরকম রয়েছে। অপরাজিতা মানেই তাকে ঝাঁপিয়ে ফুল দিতে হবে এমন নয়। অনেক গাছ আছে খুব বেশি যত্ন ডিমান্ড করে, আবার কোনো গাছ আছে অল্প যত্ন দিয়ে খুব সুন্দর গাছ হয়। এই যে বীজটা বা এই যে গাছটা, সেই গাছটা খুব ভালো একটা জাতের গাছ, কিন্তু এর জন্য এর বীজ রেখে দেওয়ার জন্য একটা দুটো এরকম বীজ রেখে দিলেই হবে, তার জন্য এতগুলোর দরকার নেই। হয় কি জানেন তো, একটা বীজ তৈরি করতে গেলে এই যে আলপনা দিয়ে একটা যেমন রেখে দিয়েছে, আরও কয়েকটা যেন আমি রেখে দিলাম, যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এটা করতে গেলে এনার্জি লাগে। তো যত এনার্জি এই বীজ তৈরিতে গাছ যদি লাগিয়ে ফেলে তাহলে ফলনটা একটুখানি কমে যায়। সেজন্য যখনই দেখবেন যে এই গাছে এরকম প্রচুর পরিমাণে হয়ে গেছে, তখনই কিন্তু এগুলোকে যতটা পারবেন ছেড়ে দেবেন। আর যদি বীজ রাখতেই হয় তাহলে 3-4টে রেখে দেবেন, তাতেই কিন্তু সুন্দর হয়ে যাবে। তবে হ্যাঁ, গাছের মধ্যে সেই বীজগুলোকে শুকিয়ে ফেলতে হবে। আপাতত চলুন, এটা তোলা হয়ে গেছে, এবার আমি একটুখানি বসে আপনাদের সামনে এসে কথা বলি। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি। আজকে আমি একটু বাদে চুল কাটতে যাবো এরকম একটা ভেবেছিলাম, কিন্তু আমি ভাতটা খাওয়ার পর থেকে আবার আমার পেটটা ছেড়ে দিল। আমার ভাত খাওয়ার পর থেকে দুবার করে আমার বাথরুমে যাওয়া কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেলই বলবো। এবং পেটটা অসুবিধা বোধ করছি, ভুটভাট আওয়াজ করছে। এই মতো অবস্থায় আমার পক্ষে বাইরে গিয়ে কোনো একটা কাজ করানোটা খুব রিস্কি। টুকুর বারণ করছে যে মা একটু সেরে ওঠো তারপরে যাও। মনটা খুব খারাপ করছে, কারণ আমি মনের দিক থেকে প্রস্তুত ছিলাম যে আজকের দিনেই আমি আমার চুলটা কেটে হয়তো বা একটুখানি নিজের লুকটা চেঞ্জ করব, কিন্তু ঠিক আছে, কি আর করা যাবে, পরিস্থিতির ওপর কারই বা হাত থাকে। কিন্তু আজকের দিনে আমার পক্ষে বাইরে যাওয়াটা রিস্কি। কোথায় আমার পটি চাপবে, সেখানে বাথরুম ঠিকঠাক পাবো কি না, সেটাই আর কি ব্যাপার। পেটটা এরকমভাবে বহুদিন পর আমার খারাপ হলো, একরকমের ডায়রিয়াই বলা যেতে পারে। ওষুধ খাচ্ছি। কালকে বোধিসত্ত্ববাবু ডাক্তারের কাছে নিয়েও গিয়েছিলেন আমাকে, কিন্তু তখন একদম ব্লক করার মতো অবস্থা ছিল না। গাড়িটা যে বার করেছে, যে আমি এইভাবে করে কখন যে পৌঁছে গেছে চেম্বারে বুঝতেই পারিনি। তখন খুব খারাপ অবস্থা ছিল। একবারে আপনাদের সাথে কথা বলেছি তখন বাজে 10:30, 11:15। তো পাশাপাশি আর একটা কাজও আমার অক্ষয় তৃতীয়ার দিন করার খুব ইচ্ছা ছিল, সেইটা হয়তো বা করবো, কারণ ওটা ঘরে বসেই করা যাবে। সেটা হচ্ছে আমি আজকে আমার খুচরোর ভাতটা ভাঙবো, সেইটা আমি করতে পারি আজকে, কিন্তু বাকিটা করা যাবে না। আর এদিকে পরশুদিনের আগের দিন ফিরেছি, তারপর থেকে বাড়ি থেকে এক পা বেরোয়নি। একটু বেরোনোর ইচ্ছাও ছিল। তো ঠিক আছে, আজ না হোক কাল দেখি কবে হয়, নিশ্চয়ই কালকে হবে। তবে শরীরটা যে এত কেন বিগড়ে গেল সেটার কারণ হিসেবে বুঝতে পারছি যে আমাদের বাড়ির যে জলটা, সে জলটাতে বোধহয় কোনো একটা সমস্যা হয়েছে। কারণ আমার যে একটা ওই মেপে খাওয়ার যে বোতল, সেটা থেকে বলে আমি একাই খাই, ওটা রান্নাঘরের একটা জায়গাতে রাখা ছিল। সম্ভবত ওই জলটা এই কদিন যে আমি শিলিগুড়িতে ছিলাম না, সে কদিন জলটা বদল করা হয়নি। ওই জলটা আমি এসে যেরকম আমার মনে পড়ছে এখন, জালপনাদি হয়তো ওটা খেয়াল করেনি, আমি ওই বাসি জলটাই এসে খেতে শুরু করেছিলাম। তা নইলে আমরা এমন কিছুই খাইনি বাড়িতে যার জন্য পেট খারাপ হবে। আর রান্নাবান্নায় কোনো অসুবিধা হলে বাড়ির সবার হতো, কারোরই কিছু হয়নি, শুধু আমারই একা হয়েছে। সম্ভবত ওই জলটা থেকেই আমার একটু ঝামেলা হয়ে গেছে। মানুষটা বাড়ি এসেছে, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে। কালকে তো আবার একদম ভোরবেলায় বেরিয়ে যাবে, একেবারে ইলেকশন ডিউটি দিতেই বেরিয়ে চলে যাবে।
চিন্তা তো হয় বন্ধুরা, কি বলবো আর। যাই হোক, ঠিক আছে, আপাতত সবাইকেই, অনেক মানুষকেই দিতে হচ্ছে। আজ পর্যন্ত অনেক ইলেকশন ডিউটি দিয়েছে, দেখা যাক এবারও নিশ্চয়ই ভালোই কিছু হবে। তো আমি না এবারে এসে দেখতে পাচ্ছি আমার শ্বশুরমশাই একটু লোক দিয়ে আমাদের এই ওভেনটাকে একটু সারিয়েছেন। একটু টাইট হয়ে গেছে, চট করে এটাকে মানে সিমে করা যাচ্ছে না, বেশ গায়ে শক্তি লাগছে। আর এক হাতে রয়েছে ক্যামেরা, তো যার ফলে ওটাকে মানে কমিয়ে দেওয়ার থেকে আমার মনে হলো একটু সাইডে নামিয়ে রাখা ভালো। তবে যাই হোক, মানুষটাকে একটু চা করে দিই। আগে চাটা করে রাখা হতো, কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে উনি আসলেই তবে চাটা করা হচ্ছে। তা একটু ওনাকে দিয়ে দিই, তারপর আমি একটু বিশ্রাম নেব, আমার শরীরটা খারাপ করছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, বরকে দুধ চা করে দিয়ে নিজের সবুজ চা নিয়ে বসলাম। হ্যালো, পড়াশোনা করছো? আচ্ছা, আজকে ভাতটা ভাঙবো, আমার সাথে ভাঙবে বাবু? হ্যাঁ, নতুন ভাড় অক্ষয় তৃতীয়া। তুমি তো আমার মা লক্ষ্মী, তুমি ভেঙো আর নতুন ভাড়টা তুমি স্টার্ট করো। তাহলে আমি চাটা খেয়ে নিই, চাটা পান করে নিই, খেয়ে তো নিই না, পান করে নিই তারপর, ঠিক আছে? ও আরও কিন্তু ধরবে, কিন্তু এটা এবার ভাঙবো। থাক, এবার অক্ষয় তৃতীয়া টু অক্ষয় তৃতীয়া। আগে তো নিয়ম ছিল না, এবারে সেটা করবো ভাবছি। দেখি না কতটুকু মানে ভরেছে। বছরের পর বছর ধরে এটা খালি পড়েছিল, হঠাৎ করে একদিন ইচ্ছা হলো যে টাকা ফেলবো, তারপর থেকে যে টাকা ফেলা শুরু করলাম, এখন প্রায় ভরে এসেছে। মাঝখানে যেটা হয়েছিল, সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছিল, মানে আমি ভাবছিলাম বোধহয় ভর্তি হয়ে গেছে, কিন্তু তারপর বুঝলাম যে না, ওই অ্যাঙ্গেলটা একটু গন্ডগোল হয়েছিল। পরে আবার এরকমভাবে একটু ঝাঁকিয়ে নেওয়াতে আবার এটা ঠিক হয়েছে। চলুন এবার আজকে দেখি কত টাকা শেষ পর্যন্ত ভরেছে। এটাই মোটামুটি, এটা খালি হয়ে পড়েছিল প্রায় বছর খানেকের কাছাকাছি, আর টাকা ভরতে শুরু করেছি সেটাও বছর খানেকের কাছাকাছি আর কি। এরপর থেকে হিসেবটা ঠিকঠাক রাখবো। এই আজকে অক্ষয় তৃতীয়াতে করলাম, পরের অক্ষয় তৃতীয়াতে আবার ওই ভাঁড়টা ভাঙবো। দেখি যদি ভর্তি হয়ে যায় তাহলেও অক্ষয় তৃতীয়াতেই ভাঙবো, মানে অন্য কোথাও টাকা জমাবো, কিন্তু ভাঁড়টা ভাঙবো না। চলুন আপাতত যাই। কেমন ভারী? কেমন ভারী? ওপর থেকে এই দিন নামাতে পারছিলাম না। ভাঙো, না না না, ভাঙো ভাঙো ভাঙো, আস্তে 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 আস্তে। ঘুরে ঘুরে লাগলো না, ভাতটা হাত ছড়ানো। এই যে ফাটার জায়গাটা যদি দাও তাড়াতাড়ি হবে, ফাটার জায়গাটা। হাত ছড়া, এই ওটা থাক, ভাঙতে হবে না। অলমোস্ট মানে এত অনেকটা বাকি ছিল, মানে আর কত পরে। মা হাত কেটে যাবে। কিছু কাটবে না বাবু, মাটির জিনিস এত হাত কাটে না, এটা কাঁচ নয়। প্রথমত জানাই, এটা এক ফোঁটাও শো অফ নয়, এটা 1 বছর খানেক সময় ধরে আমার জমানো কিছু কিছু পরিশ্রমের জিনিস। তবে এটাতে কন্ট্রিবিউশন শুধু আমার একার নয়। হ্যাঁ, আমি ব্যাপারগুলোকে আঁচলা ভরে ধরে রেখেছি সেটা ঘটনা, কিন্তু বাড়িতে সবাই এটাতে অল্প বিস্তর কন্ট্রিবিউট করেছেন। যদিও অল্প বিস্তর কথাটা বলা ভুল, বোধিসত্ত্ববাবুই সব থেকে বেশি করেছেন, কারণ উনি সব থেকে বেশি বাইরে যান, এবং আমি বলে দিয়েছিলাম যে খুচরো কিন্তু এরকমভাবে মানে ফেলা যাবে না, মানে খরচ করা যাবে না, খুচরো আমাকে দিয়ে দিতে হবে, আমি এখানে রেখে দেবো। তো যাই হোক, ঠিক আছে, আপাতত তিনি সেটা করেছেন। সবটুকু দেননি, তবে অনেকটাই দিয়েছেন, আর আমিও যখন যেটুকু পেরেছি তখন সেটুকু এখানে ভরেছি। অ্যামাউন্টটা বেশ ভালো অ্যামাউন্ট, মানে সেটা অবশ্যই পরে আমি আপনাদের জানাবো। অন্তত খুচরোতে এই অ্যামাউন্টটা জমানো সেটা কিন্তু চারটিখানি কথা নয়। মনে রাখতে হবে বন্ধুরা, কারবার কিন্তু এখানে কেবলমাত্র 1 টাকা 2 টাকা এবং সব থেকে বেশি হচ্ছে 20 টাকার। কাজেই যেই অ্যামাউন্টটা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট বেশি। তবে সব মিলিয়ে যেটা হয়েছে
তার থেকে অবশ্যই ভ্যালু অনেকটাই বেশি হবে, কারণ এর মধ্যে কিন্তু সব কয়েন চালু কয়েন নয়। কিছু কিছু কয়েন আছে মিউল কয়েন, কিছু কিছু কয়েন আছে এরর কয়েন, আবার কিছু কিছু কয়েন আছে একটু হলেও রেয়ার কয়েন। সব মিলিয়ে যা আজকে আমি বলবো আপনাদেরকে অ্যামাউন্ট, তার হয়তো বা ডবল হবে। হ্যাঁ বন্ধুরা, কয়েন কিন্তু এরকমভাবে ডবল করা যায়, তবে হ্যাঁ কয়েন সেজন্য চিনতে হয়, সব কিছুই অত সহজ নয়, এটা একটা পড়াশুনোর ব্যাপার বটে। তো যাই হোক, এখন আপাতত বোধিসত্ত্ববাবু এসেছেন, তাকে আমি অনুরোধ করেছি জন্যই তিনি এসেছেন, এবং তিনি বলেছেন যে হিসেবটা তিনি করে দেবেন। এখন তাকে আমি 5 টাকাগুলো হাতে হাতে একটু একটু করে দিচ্ছি। আর এটা আপনাদের কাছে আমার অনুরোধ, দুটো এরকম ঘট করবেন, মানে এটা আমার অনুরোধ বন্ধুরা, মানে কথা শোনা না শোনা আপনাদের ব্যাপার। কয়েন রাখবেন একটাতে, আর একটাতে রাখবেন হচ্ছে আপনাদের নোট। ধরুন অনেকগুলো 20 টাকা 25 টাকা জমে গেছে, সেখান থেকে ধরুন আপনারা যদি 10 টাকা 20 টাকা করে করেও জমাতে থাকেন, তাহলে না একটা সময় পর গিয়ে দেখবেন ওই আঁচলা ভরে ভরে যা আপনারা রাখছিলেন সেটা কিন্তু অনেকটা অ্যামাউন্ট, ছোট ছোট অ্যামাউন্ট এগুলো, যেগুলো আমরা এখন দেখছি সেটা কিন্তু বয়ে যেত। এই জিনিসগুলোকে ধরে রাখা যেতই না, এবং এমনভাবে বয়ে যেত যে গায়েই লাগতো না। কিন্তু এই যে আটকে রেখেছিলাম, তাই জন্য এই অ্যামাউন্টটা হলো। তবে এত খুচরো হোল্ড করে রাখাটাও মোটেই কাজের কথা নয়। এটা আমি ব্যাংকে দিয়ে আসবো, যতগুলো আমাকে ওই আর কি আলাদা আলাদা করে রাখলাম। তো একদিন ধরুন 2 টাকাগুলো দেখবো যে কোনগুলো ভালো কয়েন, সেগুলো রেখে দিয়ে আলাদা করে, বাকি চালু কয়েন কিন্তু আমি ব্যাংকে দিয়ে আসবো, তার এগেনস্টে ক্যাশ নিয়ে আসবো অবশ্যই। তবে বাড়ির 3 জন মিলে আজকে যে কাজটা করেছি, সেই কাজটা করতেও আমাদের 1 ঘন্টা লেগেছে। একইভাবে মোবাইলটা 1 ঘন্টা ধরে চলেছে, রেকর্ডিং হয়েছে। তবে কাজটা করে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি, কারণ এই অ্যামাউন্টটা আমি জমাতে পেরেছি। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, এটা দ্বারা আপনারা যদি ইন্সপায়ার্ড হয়ে নিজেরা একটুখানি করতে পারেন, তাহলে আমার কোনো লাভ নেই বন্ধুরা, লাভটা একান্তই আপনাদের। এই ধরনের সঞ্চয় করতে খুব একটা বেশি তামঝাম পোহাতে হয় না। ব্যাগে যে খুচরো টাকাগুলো থাকে, তথা ওই 10-20 টাকার যে নোটগুলো, সেগুলোও যদি আপনারা একটুখানি হোল্ড করে রাখেন, তাহলেও দেখবেন অনেক টাকাই জমে যাচ্ছে। এগুলোর তো লাগে একটা ভাঁড় বা একটা জায়গা, যেটা এমনভাবে আসলে ভাঁড়টার কথা এই জন্যই বলি যে তাহলে না সেটা আটকে থাকে, জিনিসটা আপনি আর বার করতে পারবেন না। যদি ওপেন জায়গায় রাখেন বা কোনো এদিক ওদিক, তাহলে কিন্তু অনেক সময় দরকারের সময় খরচ হয়ে যেতে পারে, কিন্তু টাকাটা যেই মুহূর্তে লক করে রাখবেন, সেই মুহূর্তে কিন্তু আর সেটা খরচ হবে না। আর যারা জমিয়ে ফেলতে পারেন, সেটা একটা দুর্দান্ত স্যাটিসফ্যাকশন। আর বাচ্চাদের দিয়ে এই সমস্ত কাজকর্ম করালে ভবিষ্যতে ওদের লাভ বই ক্ষতি কিছু হবে না। সেই জন্যই বলছি, প্লিজ একবার একটু ট্রাই করুন। খুচরো করতে পারেন না পারেন, অন্তত এক ব্যাগ ভর্তি হয়ে গেছে খুচরো টাকায়, অর্থাৎ 20 টাকা 10 টাকার নোটে, সেখান থেকে 3-4টে করে সরিয়ে সরিয়ে থেকে রেখে দেখুনই না। 1 বছর পর না হয় এসে কমেন্ট করে যাবেন, থ্যাংক ইউ ঝিনু, তোমার এই কথাটা শুনেছিলাম জন্য আজকে একটা বিশাল অ্যামাউন্ট হয়েছে। 76 টাকা, তাই তো? তার মানে 100, 200, 300, 400, 500, 600, 678 টাকা। 678 আর 2 টাকার মধ্যে আর 2 টাকা অ্যাড করো, মানে 1 টাকার মধ্যে 2 টাকা অ্যাড করো, দুটো পরে এর মধ্যে থেকে মিশে গেছিল। 1 টাকার কয়েন কটা আছে ওখানে? 1 টাকা কয়েন নেই। 1 টাকার কয়েন মনে হয়নি? না, এটা কি করব? কত করেছিল 1 টাকা কয়েন? 170, তার 180। তাহলে রুপিস 1 হচ্ছে 180। তাহলে সব মিলিয়ে কত হলো? বলে দিচ্ছি 6, 7, 8। সর্বসাকুলে যেটা জমেছে সেটা হচ্ছে 5208 টাকা। মোটামুটি জমালে এটা কোনো অ্যামাউন্টই নয় হয়তো বা, কিন্তু এই খুচরো দিয়ে এই অ্যামাউন্টটা খুব একটা কম অ্যামাউন্ট নয়। যারা এভাবে খুচরো জমানোর অভ্যেস আছে, তার ব্যাপারে নিশ্চয়ই অনুধাবন করছে। শুভ অক্ষয় তৃতীয়া। শুভ অক্ষয় তৃতীয়া। একটু 5 টাকা দিয়ে শুরু করছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। শুভ অক্ষয় তৃতীয়া। শুভ অক্ষয় তৃতীয়া। জয় মা লক্ষ্মী। জয় জগন্নাথ। এবার আর একটু আমি ভরি। ভাববেন না যে ওই কয়েনগুলোই ভরছি, সেগুলো সব আলাদা করা আছে, এগুলো সম্পূর্ণ নতুন কয়েন। জয় জগন্নাথ। এটা একটু মোটা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। যে লেভেলের বিভিন্ন বাক্সে বিভিন্ন ভাঁড়ে টাকা ফেলছি, এত করার দরকার নেই আপনাদের, কিন্তু একটা রাখবেন বন্ধুরা।
তা দুটো রাখবেন, একটা না দুটো। একটাতে খুচরো ফেলবেন, ছোটো ভারী না হয় রাখবেন, খুচরো ফেলবেন, আর একটা নোট ফেলবেন। মাঝে মাঝে ব্যাগে একটু অনেকগুলো 20 টাকা 25 টাকা হয়ে গেছে, ধরুন অনেকগুলো 20 টাকা হয়ে গেছে, অনেকগুলো 10 টাকা হয়ে গেছে, দুটো তিনটে তুলে তুলে ওরমভাবে রেখে দেবেন। ওই আঁজলা ভরে ভরে যে তুলে রাখবেন, দেখবেন একটা সময় পর কত টাকা হয়ে গেছে। এইভাবে করে উপলব্ধিতে আসে যে আমরা গড়পড়তা দিনে কত টাকা এমনি এমনি খরচ করে ফেলি। ওইগুলো যদি আপনাদের ব্যাগে থাকে না, ওটা ঠিক খরচ হয়ে যাবে কোনো না কোনোভাবে। কিন্তু ওটা যদি তুলে রাখেন, কেউ হয়তো ভাবতে পারছেন না যে 20 টাকা 10 টাকার কী মাহাত্ম্য, অনেক হয়ে যায়। একটা মানে আমি এই যে যেটা করলাম আজকে, 5,208 টাকা, এটা তো কোনো এক মাসের আমার মাসকাবারি পুরো খরচা। মানে আমি ওই আরামবাগে গিয়ে করে এরকমই তো খরচ হয়। আমি জানি পুরো 12 মাসের জন্য ঠিক আছে, এটা হয়তো বা ছোট একটা অ্যামাউন্ট, কিন্তু আছে 1 মাসের তো হলো, সেইটাই বা কম কি? কে আপনাকে 1 মাসের টাকা বাড়িতে এসে দিয়ে যাবে? এই বিষয়ে আমি খুব খুশি আর কি। তারই মাঝখানে যে বরটা কালকে বেরোবে, এটা নিয়ে একটা ভেতরে ভেতরে টেনশনও রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে হয় বাড়ির লোকেদের, তারা সেই অবস্থানে থাকে, তাদের ওই টেনশনটা অতটাও গ্রাস করে না হয়তো, বা করলেও তাদের কিছু করার থাকে না। পরিস্থিতিতে পড়লে আমরা তখন মানে এই ধরনের প্রতিক্রিয়াগুলো ঠিক দিতে পারি না। আর ও কী পরিস্থিতিতে আছে সবসময় যে আমার পক্ষে এখান থেকে জানা সম্ভব এমনটা তো নয়। কাজে আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই খুবই চিন্তা আর কি। তা দেখা যাক, যা হবে সেটা হয়তো ভালোই হবে। সে যেন নির্বিঘ্নে তার কাজটিকে সেরে বাড়ি চলে আসতে পারে, ইনফ্যাক্ট আসবেও। কিন্তু সে বলে দিয়েছে যে 23 তারিখ মধ্যরাত হবে তার আসতে। তো মধ্যরাত হলে হবে, আর কি করবো, আমরা অপেক্ষা করে বসে থাকবো মানুষটার জন্য একটু ভাত রান্না করে দিয়ে, যে আসলে দুটি খেতে দেবো, এই আর কি। আবার ভোটের ডিউটি করতে ভালোবাসে, জানেন তো, অদ্ভুত। লোকে কাটানোর জন্য পাগলা হয়ে যায়, আর এই কিনা কোনো ইচ্ছা নেই না। ঠিক আছে, অভিজ্ঞতা, প্রত্যেকবার নতুন নতুন অভিজ্ঞতা। তো ঠিক আছে, তার যখন আপত্তি নেই, আমি বা তার ঘরের হিসেবে কেন? আমি মাঝে মাঝে বলি, কত লোকে কাটিয়ে নেওয়ার জন্য কত কি করে, ও কোনো দিন ওইসবের মধ্যে, তাতে কি হয়েছে, কাজ করবো, হ্যাঁ থুতু দিয়ে পয়সা গুনবো, আমাকে এটা বলে সবসময়। কোনো কোনো দিন যদি আমি বলি যে ধরুন কলেজে যাওয়ার ব্যাপারে, আজকে না গেলে হয় না, আজকে সরকারকে আমাকে থুতু দিয়ে পয়সা গোনার জন্য চাকরিটা রেখেছে, কাজ করবেই করবেই করবেই। তা ঠিক আছে, আমি আর কি বলবো, সে যেমন করবে তো করুক। তবে শরীরটা আমার আগের থেকে অনেকটাই বেটার আছে। আমার আজকে ভাত খাওয়ার পরে আবার পেটটা ছেড়েছিল, কিন্তু তারপর আর তেমন কোনো প্রবলেম হয়নি। আমি কিন্তু তারপর আর কোনো ওষুধও খাইনি ডাক্তারবাবুর ইয়েতে। কারণ আমি যেটা দেখেছি, যদি দেখুন এটা উচিত না ডাক্তারের উপর ডাক্তারি করা, কিন্তু শরীরটা তো আমার, আমি বুঝতে পারছিলাম যে কম খাওয়া এবং ঘুম, ঠিকঠাক টাইমে ঘুম, সেটা কিন্তু একটা বিশাল বড় নিজের শরীরকে নিজে হিল করার একটা পদ্ধতি। কম খাওয়া আমরা ঘরোনিরা করে নিতে পারি, কিন্তু এই ঘুম যেটা, সেটা বাড়ির যে কোনো মানুষের, বিশেষ করে প্রাপ্তবয়স্ক মানুষের যাদের প্রতি সংসারে কিছু দায় দায়িত্ব থাকে, তাদের পক্ষে না খুব ডিফিকাল্ট। কিন্তু যদি তর্কের খাতিরে আমি এই বাড়িতে আজকে না থাকি, তাহলে কি হবে? এই হিসেবে ধরে নিয়ে আজকে আমি টুপুরকে বলেছিলাম যে আমাকে কিন্তু আজকে সন্ধ্যেবেলার পর বা দুপুরবেলার পর আর কি ঘুমোতে দিও। হ্যাঁ, তো আমার শ্বশুরমশাইকে বলেছি, বাবা আমার না শরীরটা খুব খারাপ, আমি দুপুরবেলা খাওয়ার পর আবার বারবার করে টয়লেট যাচ্ছি, আমাকে একটু শুতে হবে, হ্যাঁ, আমাকে না কেউ ডাকবেন না। আর আমার বরকে এগুলো বলবার দরকার পড়ে না সাধারণত। তা ওই করার পর না আমি অনেকক্ষণ টানা ঘুমিয়েছি। ঘুমানোর পর উঠে দেখছি যে শরীরটা অনেকটাই ফ্রেশ। আসলে আমাদের শরীরের নিজের ভেতরে ভগবানের তো অনবদ্য সৃষ্টি মানবদেহ। নিজেদের যেটাকে বলে অটোফেজি, নিজেকে নিজের শরীরকে সারিয়ে নেওয়ার একটা ক্ষমতা রয়েছে। কিন্তু যদি অতিরিক্ত খাওয়া হয়, তাহলে ঘুমিয়ে পড়ার পরও অটোফেজি ঠিকঠাক কাজ করে না। যেটা হয় যে পেটটাকে খালি রাখতে হবে, বিশেষ করে রাত্রেবেলাতে। যে ওই জন্য যেন আর্লি ডিনারের কনসেপ্টটা আছে আর কি, যে সকাল সকাল খেয়ে নাও, খেয়ে নিয়ে একটা সময় পর 2-3 ঘন্টা পর তারপর শুতে যাও। তাতে কী হয়, নিজের শরীরকে মানে গভীর ঘুমে যখন তুমি চলে যাবে, তখন তোমার শরীর নিজেকে নিজে হিল করতে শুরু করবে। আমার শরীর খারাপ, মাঝখানে এই যে প্রেশারের প্রবলেম এগুলো তো ছিলই, কিন্তু বন্ধু আমার অনেক দিন পর এরকমভাবে স্টমাকটাকে মানে কাহিল করে দিল। সময়টা হয়তো আমার একটু খারাপ যাচ্ছে, এই সময়টাতে আমার একের পর এক শারীরিক বিভিন্ন রকম অসুবিধা যাচ্ছে, কিন্তু ঠিক আছে, এই সময়টা আমি কাটিয়ে ফেলবো আশা করছি। আর উপরে যখন ঈশ্বর আছেন, তার উপর যখন অখণ্ড বিশ্বাস আমার রয়েছে, তখন টাইম তো একটু ওপর নিচ হবেই। সমান্তরালভাবে ভালো সময়, সমান্তরালভাবে খারাপ সময় কারোরই তো যায় না। আমি এখন আপাতত ঠিক করেছি যে আবার সেই পুরনো রুটিনে ফেরত আসবো। সেটা হচ্ছে খুব একদম 7:30টার মধ্যে ডিনার করে নিয়ে, তাহলে আমার শুতে শুতে কোনোভাবেই 11:30 12টার আগে হয় না।
হয়ে গেলে পরে আমার আর কোনো প্রবলেম থাকবে না শারীরিক। হ্যাঁ, তবে প্রেশারের ওষুধটা এবার থেকে নিয়মিত আমাকে খেতেই হবে। বেড়াতে গিয়ে 2-3 দিন ভুল করে ফেলেছিলাম, সেইটা আর করা যাবে না। তো চলুন, আজকের দিনের ব্লগটা তো আজকের দিনটাকে দুভাগে ব্লগে ভাগ করেছি, যেহেতু খুব বেশি আর বড় করছি না। দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি 2টো ব্লগ এডিট করব, করে সেগুলোকে সমস্ত কিছু আপলোড করে রেখে তারপর আমি শুতে যাব। অন্ততপক্ষে ঘন্টাখানেকের কাজ তো আমার আছেই। তবে যেহেতু প্রচুর ঘুমিয়েছি, সেহেতু আমার কোনো অসুবিধা হবে না জেগে থাকতে, ক্লান্তি নিয়ে কাজ করতে হবে না। চলুন, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।